প্রিয় শিক্ষার্থী বোনেরা, সেন্ট মেরিস অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। নবম দশম শ্রেণীর মেয়েদের হিসাব বিজ্ঞানের আজকে আমরা জাবেদা সম্পর্কে আলোচনা করব। সাধারণ জাবেদা দাখিলা প্রদানে বিবেচ্য বিষয়। তোমরা আসলে এখানে জাবেদা সম্পর্কে অনেক কিছু ভুল করো। সম্পদ ডেবিট, সম্পদ ডেবিট বা দায় ক্রেডিট, এই ব্যাপারগুলো তোমরা লেখার সময় অনেকেই ভুল করো। আজকে আমরা সাধারণ জাবেদা দাখিলা প্রদানের বিবেচ্য বিষয় এ সম্পর্কে আলোচনা করব। দুই তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি আর্থিক লেনদেনে ন্যূনতম দুইটি পক্ষ বিদ্যমান, অর্থাৎ আমাদের দুইটা পক্ষ থাকবে, ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ। জাবেদা দাখিলার মাধ্যমে আমরা এই দুইটি পক্ষকেই চিহ্নিত করি। লেনদেনের জন্য সর্বদা একটি ডেবিট এবং একটি ক্রেডিট পক্ষ হবে, তা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। সবসময় যে একটা ডেবিট একটা ক্রেডিট হবে তা না, আমাদের একাধিক হিসাবে ডেবিট হতে পারে, আবার একাধিক হিসাবে ক্রেডিট হতে পারে। সে কথা বলা হয়েছে যে কিন্তু দুটা পক্ষ, ডেবিট পক্ষ আর ক্রেডিট পক্ষ আমাদের প্রত্যেকটা লেনদেন অবশ্যই থাকবে, কিন্তু একটা যে ডেবিট হবে বা একটা যে ক্রেডিট হবে সেটা না। লেনদেন অনুযায়ী একাধিক ডেবিট ক্রেডিট পক্ষ থাকতে পারে, তবে বিশেষভাবে লক্ষ্য করতে হবে ডেবিট পক্ষের মোট টাকার পরিমাণ যেন ক্রেডিট পক্ষের মোট টাকার পরিমাণ সমান হয়। এটা আমাদের করতে হবে যে ডেবিট পক্ষ আমাদের দুই তিনটা যাই থাকুক না কেন, ডেবিট পক্ষে যেই সমপরিমাণ টাকা হবে একইভাবে সেম সমপরিমাণ টাকা ক্রেডিট পক্ষেও হবে। এখানে উল্লেখ্য শুধু দুটি পক্ষ চিহ্নিতই যথেষ্ট নয়, পাশাপাশি পক্ষের মোট টাকার পরিমাণ, পাশাপাশি উপযুক্ত হিসাব শিরোনামও প্রদান জরুরি। শুধু যে টাকা দিতে হবে, টাকার পরিমাণ যে আমাদের সমান হবে তা না, আমাদের কি করতে হবে, দুটি পক্ষ চিহ্নিত করতে হবে এবং উপযুক্ত হিসাবের শিরোনাম প্রদান করতে হবে। যদি ভুল বা অনুপযুক্ত হিসাব শিরোনাম লেখা হয় তবে কখনোই প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক চিত্র পাওয়া যাবে না। হিসাব অধ্যায়ে লেনদেন সংশ্লিষ্ট হিসাব সম্পর্কে ধারণা প্রদান করা হয়েছে। নিচে জাবেদা দাখিলায় কতিপয় বিবেচ্য বিষয় উদাহরণস্বরূপ এখানে কিছু আমাদের বিবেচ্য বিষয় আছে যেগুলো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। পণ্য, মাল, চেক প্রভৃতি নামে কোনো হিসাব হবে না। দেখো ভালো করে এই জিনিসটা দেখো, পণ্য, মাল, চেক এই নামে আমাদের কোনো হিসাব হবে না। তাহলে কি হিসাব হবে? আমরা যদি বলি পণ্য বিক্রয় যদি লেনদেন হয়, সেক্ষেত্রে আমাদের জাবেদা দাখিলায় কি হবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে কি বিক্রয়ের কথা বলা হয়েছে? পণ্য, মাল, ঠিক আছে। তাহলে এই যে পণ্য বা মাল, এখানে কিন্তু জাবেদা দাখিলার সময় হিসাবের নামটা কিন্তু পণ্য বা মাল হয়নি, হিসাবের নামটা কি হয়েছে? বিক্রয় হিসাব। যেহেতু নগদে পণ্যটা বিক্রয় করার কথা বলা হয় নাই, কিন্তু আমাদের ধরে নিতে হবে পণ্য বিক্রয় মানে এখানে নগদে বিক্রয় করা হয়েছে। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। পরেরটা দেখো, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। পণ্য ক্রয় বাবদ চেক প্রদান মানে পণ্যটা ক্রয় করা হয়েছে এবং সেই ক্রয়কৃত পণ্যটা চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে। পণ্য ক্রয় করে চেক প্রদান। চেক কথাটা বলা থাকলে আমরা চেক হিসাব লিখব না। চেক কথাটা বলা থাকলে আমরা কি হিসাব লিখব? ব্যাংক হিসাব। চেক মানে ব্যাংক হিসাব। তাহলে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান হলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে যদি আমাদের চেকের কথা ছাড়াও যদি বলা হয় পণ্য ক্রয় করে নগদ টাকা প্রদান, সেক্ষেত্রে ব্যাংকের জায়গায় আমরা নগদান হিসাব ক্রেডিট করব।
ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে ব্যাংক ব্যবহার করা হয়েছে কারণ চেক প্রদান করা হয়েছে বলে। তারপরে দেখো, পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করা হবে। তবে নামের পাশাপাশি নগদ, চেক, ব্যাংক প্রভৃতি কথা যুক্ত থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করা যাবে না। অর্থাৎ আমরা যদি পণ্যটা ক্রয় বা বিক্রয় করি, সেক্ষেত্রে যদি বিক্রেতার নাম উল্লেখ থাকে বা ক্রেতার নাম উল্লেখ থাকে, ক্রেতা বা বিক্রেতার নাম উল্লেখ থাকলে আমরা এটা ধরে নেব বাকিতে বিক্রয় বা ক্রয় করা হয়েছে। আবার অনেক সময় নামের পাশাপাশি কিন্তু নগদ, চেক, ব্যাংক প্রভৃতি কথাও উল্লেখ থাকে। কি থাকে? নগদ, চেক বা ব্যাংক প্রভৃতি কথাও উল্লেখ থাকে। তাহলে যখন নগদ, চেক বা ব্যাংক কথাটা উল্লেখ থাকবে তখন আমাদের সেভাবেই জাবেদা প্রস্তুত করতে হবে। তখন কিন্তু আমাদের বাকিতে হয়নি, কারণ তখন নগদের কথা বলা হয়েছে, নগদে হলে নগদ টাকায়, চেকের কথা বলা হলে ব্যাংকের টাকা। ঠিক আছে? লেনদেনে দেখো, হাসানের নিকট হতে ক্রয়। এখানে হাসানের নামটা উল্লেখ করা হয়েছে কিন্তু নগদ কথা উল্লেখ করা হয় নাই। তার মানে কি? হাসানের নিকট হতে ক্রয় হয়েছে, ধারে ক্রয় করা হয়েছে। কিভাবে ক্রয় করা হয়েছে? ধারে। তাহলে ক্রয় হিসাব পাওনাদার। হাসান হয়েছে কি? পাওনাদার। হাসান হয়েছে আমাদের পাওনাদার। ক্রয় হিসাব ডেবিট, হাসান হিসাব ক্রেডিট। হাসান হচ্ছে দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। ক্রয় হিসাব হচ্ছে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। এখানে ক্রয় হিসাব ডেবিট, হাসান হিসাব ক্রেডিট। হাসান হচ্ছে পাওনাদার। তারপর দেখো, খালেদের নিকট হতে নগদে পণ্য বিক্রয়। এখানে কিন্তু আমাদের নগদ কথাটা উল্লেখ আছে, এখানে আমাদের নগদ কথাটা উল্লেখ আছে। তাহলে খালেদের নিকট নগদে পণ্য বিক্রয়, এক্ষেত্রে আমাদের নগদ কথা উল্লেখ থাকাতে আমাদের খালেদের হিসাব বা পাওনাদার হিসাব, দেনাদার হিসাব হবে না। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে নগদ কথাটা বলাতে বিক্রয়টা আমাদের কিসের মাধ্যম হয়েছে? নগদে হয়েছে, যার জন্য নগদান হিসাব ডেবিট, নগদ সম্পদ বৃদ্ধি পাইছে, আর বিক্রয় হচ্ছে আমাদের আয় বৃদ্ধি পাইছে। নগদ সম্পদ ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ বিক্রয় হচ্ছে আমাদের আয়। পরে দেখো, পণ্য ক্রয় ও বিক্রয়। পণ্য ক্রয় ও বিক্রয়। পণ্য ক্রয় ও বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা ও বিক্রেতার নাম উল্লেখ নেই। এক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার হিসাব ও বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার হিসাব লিপিবদ্ধ করতে হবে। ক্রয় বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু আবার ওদিকে পাওনাদার দেনাদারের নাম উল্লেখ করা নাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কি ধরতে হবে? পাওনাদার এবং দেনাদার। বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয়, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ধারে পণ্য বিক্রয়, দেনাদার, ধারে, ধারে কথা থাকাতে আমাদের দেনাদার হিসাব আসছে। ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ক্রয় ও বাকিতে বিক্রয় হয়েছে বলে গণ্য করতে হবে। আচ্ছা, ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? পণ্যটা আমাদের কিসে হয়েছে? বাকিতে। পণ্যটা বাকির ক্ষেত্রে চিন্তা করে আমাদের ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত করতে হবে। সেক্ষেত্রে দেখো, আন্তঃফেরত, আন্তঃফেরত, আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরত। আন্তঃফেরত কি? বিক্রয় ফেরত। আর ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে সেটা হবে কি? ক্রয় ফেরত বা বহি ফেরত। ক্রয় ফেরত বা বহি ফেরত। তাহলে আন্তঃফেরত, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আন্তঃফেরত হয়েছে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত, যাই লেখো। আন্তঃফেরত বা বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। তাহলে এখানে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে পাওনাদার হিসাব ডেবিট, কারণ ক্রয়কৃত পণ্য কাকে ফেরত দেব? পাওনাদারকে। পাওনাদার কাছ থেকে আমরা ক্রয় করছিলাম, সেই পণ্যটা এখন আবার পাওনাদারকে ফেরত দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে পাওনাদার দায় আমাদের হ্রাস পাবে, অপরদিকে ক্রয়ও আমাদের হ্রাস পাচ্ছে, যার জন্য পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব
ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। এবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যখন আমরা কোনো সম্পদ ক্রয় বিক্রয় করব, সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন, পুরাতন, ক্রয়, বিক্রয় প্রভৃতি শব্দ ব্যবহার করা যাবে না। অনেক সময় লেখা থাকে পুরাতন কম্পিউটার বিক্রয় বা পুরাতন সম্পদ বিক্রয়। হ্যাঁ, পুরাতন কম্পিউটার ক্রয় বা পুরাতন বিভিন্ন ধরনের সম্পদ ক্রয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই পুরাতন কথাটা উল্লেখ করব না, ক্রয় কথা উল্লেখ করব না। তাহলে কি উল্লেখ করব? সংশ্লিষ্ট সম্পদ হিসাব। যেমন দেখো, আসবাবপত্র ক্রয় করা, আসবাবপত্র ক্রয় হিসাব। যেমন আসবাবপত্র ক্রয় হিসাব, পুরাতন যন্ত্রপাতি হিসাব, নতুন অফিস সরঞ্জাম হিসাব প্রভৃতি নামে হিসাব খোলা যাবে না। তাহলে আমরা কি হিসাব লিখব? আসবাবপত্র হিসাব লিখব, যন্ত্রপাতি হিসাব লিখব, অফিস সরঞ্জাম। এই যে নতুন, পুরাতন, ক্রয়, এগুলো এখানে আমরা কি করতে পারবো না? ব্যবহার করতে পারবো না। নতুন আসবাবপত্র ক্রয়, নতুন আসবাবপত্র ক্রয়, সেক্ষেত্রে আমাদের জাবেদা কি হবে? নতুন আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে আমাদের জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কি হবে? নতুন আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে আসবাবপত্র, কারণ এখানে আমরা আসবাবপত্র সম্পদটা ক্রয় করছি, তার মানে আমাদের স্থায়ী সম্পদটা বাড়তেছে, অপরদিকে নগদ সম্পদটা কমে যাচ্ছে, যার জন্য আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। তাহলে এক্ষেত্রে দেখো, তুমি যখন যন্ত্রপাতিটা বিক্রয় করছো সেক্ষেত্রে তোমার টাকাটা বাড়তেছে, যন্ত্রপাতির কমতেছে, তুমি বিক্রয় করে দিচ্ছ, অবশ্যই টাকা পাবা। তাহলে সেক্ষেত্রে তোমার নগদ টাকা বৃদ্ধি পাবে, নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। এরপরে দেখো, আয় এবং ব্যয়ের ক্ষেত্রে, সাধারণত আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠান নামে কখনোই কোনো হিসাব খোলা হয় না। যদিও ও আয় অনাদায়ী এবং ব্যয় অপরিশোধিত থাকে, তারপরেও কি হয় না? কোনো ব্যক্তির নামে কখনো হিসাব খোলা হয় না। কর্মচারী জামিলকে বেতন প্রদান, কর্মচারী জামিলকে বেতন প্রদান। এখানে জামিল নাম, কর্মচারীর নাম হচ্ছে জামিল, কিন্তু এখানে আমরা জামিল হিসাব ধরবো না, আমরা কি হিসাব ধরবো? বেতন হিসাব। কি হিসাব? বেতন হিসাব এবং নগদান হিসাব। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। একইভাবে মনি স্টেশনারি হতে বাকিতে মণিহারি দ্রব্য ক্রয়। কি করছে? বাকিতে মণিহারি দ্রব্য ক্রয়। কোথা থেকে কিনছি? মনি স্টেশনারি থেকে। এখানে মনি স্টেশনারি নাম আসবে না, আমাদের সংশ্লিষ্ট মণিহারি হিসাব হবে। কি হবে? মণিহারি হিসাব ডেবিট, বকেয়া মণিহারি হিসাব ক্রেডিট। মণিহারি হিসাব ডেবিট হবে এবং বকেয়া মণিহারি হিসাব ক্রেডিট। ঠিক আছে? তারপরে দেখো, তপু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য রয়েছে। কার কাছে কমিশন প্রাপ্য রয়েছে? তপু ট্রেডার্সে। একটু খেয়াল করো, এখানে কমিশনের টাকাটা কিন্তু আমরা পাইনি, এখনো পাবো, কারণ কমিশন প্রাপ্য রয়েছে। প্রাপ্য, প্রাপ্য মানে আমরা এখনো পাইনি। তাহলে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট, কমিশন আয় হিসাব ক্রেডিট। এটা একটু খেয়াল করো, প্রাপ্য কমিশন হিসাব এখানে আমাদের সম্পদ। কি? প্রাপ্য কমিশন হিসাব আমাদের সম্পদ এবং কমিশন হিসাব হচ্ছে আয়, যার জন্য কমিশন আয় হিসাব ক্রেডিট। প্রাপ্য কমিশন হিসাব ডেবিট, কমিশন আয় হিসাব ক্রেডিট। আশা করি যতটুকু আজকে আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো, এবং ভালো করে এই 63 পৃষ্ঠা তোমরা আবার বাড়িতে তোমরা একটু দেখবে এবং ভালো মতো এটা সম্পর্কে জ্ঞান অর্জন করবে। ধন্যবাদ ছাত্রী বোনেরা।